বাংলা যে প্রতিবাদী, গত 3 মাস বাংলার প্রত্যেকটি জনপদ, প্রত্যেকটি রাস্তা শুধু মাথাতে ঢেকে দিয়ে মানুষ প্রমাণ করেছেন বাংলা প্রতিবাদী ছিল, বাংলা প্রতিবাদী আছে, বাংলা প্রতিবাদী থাকবে। কেন আসতে হলো এখানে? এখানে আসতে হলো সিবিআই 100তম দিনে তার তদন্ত নেওয়ার পরে পৌঁছেছে। সিবিআই তদন্ত পাওয়ার পরে বাংলার কোটি কোটি মানুষ তারা কিছুটা আশ্বস্ত হয়েছিলেন। সাংবাদিক বন্ধুরা বারে বারে জিজ্ঞেস করতেন যে এখানে আসলেন তাহলে কি আপনাদের আস্থা নেই? তাহলে বললাম যে দেখুন, যখন এই ঘটনা ঘটে তার পরের দিন সকালবেলা ডেড বডি যেখানে আছে, যেটা ক্রাইম সিন, সেই ক্রাইম সিনে একগাদা লোক ঢুকে পড়ল। কলকাতা পুলিশ তাদের এটাকে সুরক্ষিত রাখবার যে দায়িত্ব ছিল, কলকাতা পুলিশ সেই দায়িত্ব পালন করলো না। তার একদিন দুদিন বাদে দেখা গেল সেমিনার রুমের পাশে একদম তার গায়ে যে টয়লেট ছিল সেটাকে ভেঙে দেওয়া হলো। এখানে মীনাক্ষী আছে। 13 তারিখ সন্ধ্যেবেলা যখন প্রথম, গোটা দেশের মানুষ জানেন না তখনও, আন্দোলনে বহু মানুষ আছেন, কিন্তু যে ঘটনাগুলোর মধ্য দিয়ে গোটা রাজ্যের মানুষের কাছে আর্জি করার নির্মমতা, আর্জি করে প্রমাণ লোপাট করবার ক্ষেত্রে পুলিশ এবং সরকারের ভূমিকা সামনে আসে, সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা বাম ছাত্র যুব মহিলা সংগঠনের কর্মীরা নিয়েছেন। প্রথম দিন ডেড বডি আটকেছেন। কেন ডেড বডির কর্তৃত্ব দখলদারি পুলিশের? প্রশ্ন উঠেছে মানুষের মধ্যে। সত্যি তো পোস্টমর্টেম হওয়ার পরে যাদের বাড়ির পরিবারের কারো হয়, সেই পরিবারের অথেন্টিক মানুষ, সেটার জন্য থানা ইত্যাদি, কাউন্সিলর, পঞ্চায়েতের প্রধান, তাদের লিখিত কাগজ থাকে যে ডেড বডিকে হ্যান্ড ওভার করা হোক, তার ভিত্তিতে তাদের কাছে ডেড বডি যায়। পোস্টমর্টেম হলে কি সেই বডির দায়িত্ব পুলিশের থাকে? তাহলে আর্জি করার ক্ষেত্রে পুলিশ সেই ডেড বডির দায়িত্ব গ্রহণ করলো কেন? একেবারে শেষকৃত্য শ্মশানে, বার্নিং ঘাটে সই পর্যন্ত তৃণমূলের কাউন্সিলর করে দিচ্ছে। তাহলে তৃণমূল আর পুলিশ প্রথম দিন থেকে একাকার হয়ে গেল। তাহলে এই পুলিশ বিচার করবে, এই পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করবে, এই আশা মানুষের চলে যেতে থাকলো। পরে আমরা জানলাম যে মৃতার পরিবারকে টাকার অপরাধী করা হলো পুলিশের পক্ষ থেকে। এগুলো সামনে এলো। এই পুলিশের ওপর মানুষ আস্থা রাখবে কি করে? ধরা হলো একজনকে, সঞ্জয় রায়। আর ধরবার পরেই সেই সঞ্জয় রায় বললেন নির্বিকার চিত্তে আমাকে ফাঁসি দিয়ে দাও। মানে ওকে বোঝানো হয়েছিল যে তুমি যাও, আমাদের যা ক্ষমতা আছে আর কোর্টে আইনের যে সমস্ত বিচার প্রক্রিয়া আছে তাতে এক সময় তুমি বেকসুর খালাস হয়ে যাবে। তারপরে স্মার্টলি বলে দিল ফাঁসি দিয়ে দাও। আজকেও বুঝছে যে আসলে ওই ফেসে গেল। তার ফলে ও যখন আদালত থেকে বেরোচ্ছে, আসছে, তখনও বলছে যে আমাকে ফাঁসানো হচ্ছে, ডিপার্টমেন্ট আমাকে চুপ করে থাকতে বলছে ইত্যাদি। মানুষ এটা দেখেছেন, কুণালকে দেখেছেন, আর আগে সঞ্জয় রায় দেখেছেন। সেই সময় মমতা বললো ফাঁসি দিয়ে দিতে হবে, এদের তার জন্য বিল আনতে হবে। ভাইপো বলে দিলে এনকাউন্টার করে মেরে দিতে হবে। তার মানে প্রথম থেকে এদের লক্ষ্য হচ্ছে একটা শিখণ্ডী দাঁড় করাও, তারপর কোনো না কোনো ভাবে মোদী, যোগী আদিত্যনাথ, বিজেপি শিক্ষায় মেরে দাও, অথবা তাকে ফাঁসি দিয়ে দাও। তাহলে একটা মাত্র লোককে সামনে দিয়ে এসে শিখণ্ডী করে তারপর তাকে যদি মেরে দেওয়া যায়, তাহলে আর কোনো তথ্য প্রমাণ থাকবে না। এই ব্যবস্থা করা। আচ্ছা, মানুষ কি বোকা? মানুষ তো বুঝতে পারছিলেন সব। তারপরে মানুষও চাইছিলেন কলকাতা পুলিশের হাত থেকে এই তদন্ত চলে যাক। আদালত এইরকম সময় সিদ্ধান্ত নিলেন সিবিআই করবে। হ্যাঁ, আমাদের সিবিআই সম্পর্কে একটু সন্দেহ তো ছিলই, কারণ কলকাতায় বা আমাদের রাজ্যে সরকারি পুলিশ, এই এখানে আছেন অনেকে, আপনাদের রাগ হতে
না, তাকে মেরে ফেলি। তাহলে বাকি মিছিলের স্লোগান উঠলো, পুলিশ তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়, সরকার তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়। বাংলার মানুষ আশ্বস্ত হলো, এবার সিবিআই, তার সাথে ধর্ষকের কোনো সম্পর্ক নেই, তার সাথে খুনিদের সঙ্গে সম্পর্ক নেই। তারপরে মিছিল থেকে স্লোগান এখনো দেওয়া হয়নি যে সিবিআই তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়, এইটা বলা হয়নি। কিন্তু আমরা 100 দিন পেরিয়ে যাওয়ার পর সিবিআই এর কাছে জানতে চাইছি যে দাদা আর দিদির সম্পর্কে সিবিআইও কি মমতার সঙ্গে তো সম্পর্কেই আবদ্ধ। এবার যদি বলেন না সম্পর্ক না, দুটো ভাই বোনের সম্পর্ক নেই, তাহলে আমরা বলবো সারদা মামলার অভিযুক্ত তারা এখন স্বনামধন্য সমাজসেবক হয়ে গেলেন কি করে। দেখুন মদন মিত্র কত সুন্দর স্বয়ং একেবারে সমাজসেবক। পার্থ চট্টোপাধ্যায় বেরোলো বলে বীরভূমে অনুব্রত ফেরত চলে গিয়েছে, আর তৃণমূলের সমস্ত এ ধরনের দুর্নীতিগ্রস্ত কুশীলকরা সব সমাজসেবী। মানুষ ভুলে গিয়েছে সারদা মামলা 14 সালে আদালত সারদা মামলার দায়িত্ব সিবিআই কে দিয়েছিল, তামাদি হয়ে গেছে, নারদ তামাদি হয়ে গেছে, গরু লোকে ভুলে যেতে বসেছে, কয়লা ভুলে যেতে বসেছে, নিয়োগ ভুলে যেতে বসেছে। আজকে তিলোত্তমা 3 মাস মানুষের মনে আছে, 1 বছর 1.5 বছর 2 বছর লোকে ভুলে যাবে। তাহলে এই খুনি অপরাধীরা, সন্দীপ ঘোষের মতো লোকেরা আবার প্রিন্সিপাল হবে, কলেজগুলোতে সেন্টার চলবে, আর পুলিশ সেটাকে পাহারা দেবে, তৃণমূলের রাজত্ব থাকবে, আর বিপক্ষে খেলা হবে তৃণমূল আর বিজেপির মধ্যে। কাজেই এই তদন্ত করলে টালা থানার আইসিকে যদি জিজ্ঞেস করা হতো তোমার কাছে নির্দেশ কে দিয়েছিল, তাকে কি সিবিআই হেফাজতে নিয়েছে, নেয়নি? তাকে যদি হেফাজতে নেওয়া যেত, ঊর্ধ্বতন কোনো পুলিশের কর্তা, তাকে কে নির্দেশ দিয়েছিল তা পাওয়া যেত। আর এই তদন্তটা চালাতে গেলে শীর্ষবিন্দু কালীঘাটে পৌঁছতো, নবান্নে পৌঁছতো। কিন্তু এই স্বস্তি দেওয়ার দায়িত্ব যদি সিবিআই নেয়, গোটা দেশের মতো সিবিআই যদি বিজেপির অস্ত্রে পরিণত হয়, এখানে টিএমসি বিজেপি সেটিং প্রতিষ্ঠিত করবার জন্য সাংবিধানিক দায়িত্ব ভুলে বিজেপি আরএসএস এর খেলার পুতুল যদি সিবিআই হয়, পশ্চিমবাংলার কোটি কোটি মানুষ তার প্রতিবাদ, তার হৃদয়, তার আন্তরিক আন্দোলন, সেই আন্দোলনের সঙ্গে ছেলে খেলা করবার অধিকার সিবিআই কেউ দেয়নি। তার সাংবিধানিক দায়িত্ব মনে করিয়ে দেওয়ার জন্যই আমরা এখানে এসেছি। দ্রুততার সঙ্গে নিরপেক্ষভাবে তাকে তদন্ত করতে হবে, তাকে বিজেপি আরএসএস এর লোক হিসেবে। এখানে পুলিশ যেমন মমতার, আর এখানে সিবিআই মোদী সাহেব। বিজেপি এবং তৃণমূল তাদের স্বার্থ রক্ষাকারী কাজ তারা এখানে করে যাবে, এটা বাংলার মানুষ মেনে নেবে না। আর এটা জানান দেওয়ার জন্যই আজ আমরা এখানে এসেছি 100তম দিনে। দ্রুততার সঙ্গে নিরপেক্ষভাবে সিবিআই কে এই তদন্ত শেষ করতে হবে। এই দাবিতে এরপর রাজ্যের অনাচার, দুর্নীতি, অত্যাচার, তার বিরুদ্ধে যেমন আন্দোলন চলবে, তেমন একইভাবে সিবিআই এর তদন্ত এবং কেন্দ্রের সরকার আপনার পেছনের বিজেপি আরএসএস এর ভূমিকা, তার বিরুদ্ধে লড়াই আরো বেশি তীব্র হবে। আপনাদের এরকম আরো অনেক আন্দোলনের মধ্যে আমাদের যেতে হবে, আপনাদের থাকতে হবে। সকল